1975 সাল কলকাতার রাজপথে এক তরুণ নেত্রী বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন তৎকালীন প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে। হাতে নেই কোনো ক্ষমতা, নেই কোনো বড় পরিবারের ব্যাকগ্রাউন্ড, আছে শুধু আদম্য জেদ এবং লড়াই করার ক্ষমতা। কে জানতো সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটি একদিন বদলে দেবেন 34 বছরের রাজনৈতিক ইতিহাস। আজ আমরা জানব বাঙালির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু অজানা এবং অনুপ্রেরণামূলক সংগ্রামের গল্প। 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরা এলাকায় প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং গায়ত্রী দেবীর কোলে জন্ম নেয় এক কন্যা সন্তান মমতা। বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যার আদর্শ এবং নৈতিকতা মমতার রক্তে মিশে গেছিল। মা ছিলেন সংসারের মূল খুঁটি। সেই ছোট্ট ঘর থেকেই মমতা শিখেছিলেন মানুষের পাশে দাঁড়ানোর প্রাথমিক পাঠ। কিন্তু সুখের দিনগুলো খুব একটা স্থায়ী হয়নি। মমতার বয়স যখন 9 বছর, তখন বিনা চিকিৎসায় মারা যান তার বাবা। মাথার ওপর থেকে ছাদ সরে যাওয়ার মতো অবস্থা হয় পরিবারের। কিন্তু শোক করার সময় কোথায়? মা গায়ত্রী দেবী হাল ধরলেন সংসারের। মমতা বুঝতে পেরেছিলেন তাকেও লড়তে হবে। অভাব এতটাই ছিল যে টিউশনি করে পড়াশোনার খরচ জোগাড় করতে হতো তাকে। কিন্তু পড়াশোনায় ছিলেন তিনি আপোষহীন। আর্থিক প্রতিকূলতা তার শিক্ষার পথে বাধা হতে পারেনি। যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে সম্মানিত স্নাতক হবার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। পরবর্তীকালে তিনি শিক্ষা ও আইন নিয়েও পড়াশোনা করেন। ছাত্রাবস্থাতেই তিনি জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। কলেজের ক্যান্টিন থেকে রাজপথ, অন্যায়ের প্রতিবাদে তার কণ্ঠস্বর তখনই আলাদাভাবে চেনা যেত। 70 দশকের সে অগ্নিগর্ভ কলকাতা, একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে সাধারণ মানুষের হাহাকার। মমতা বুঝতে পেরেছিলেন ঘরে বসে শুধু অভাবের সাথে লড়াই করলে হবে না, ব্যবস্থার পরিবর্তন করতে হলে তাকে রাস্তায় নামতে হবে। বাড়ির ছোট্ট মেয়েটি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন রাস্তার লড়াকু সৈনিক। বাবার আদর্শ এবং মায়ের লড়াকু মানসিকতা, এই দুই মেলবন্ধনেই তৈরি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার সারা ভারতের নজরে আসে 1975 সালে। তৎকালীন সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণ যখন কলকাতায় সভা করতে আসেন, মমতা তার গাড়ির বনেটে উঠে শুয়ে পড়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এই ঘটনাটি অত্যন্ত বিতর্কিত হলেও এটি প্রমাণ করেছিল যে তিনি প্রভাবশালী নেতাদের কাছে মাথা নত করতে নারাজ। তার রাজনৈতিক জীবনে সবথেকে বড় টার্নিং পয়েন্ট ছিল 1984 সালের লোকসভা নির্বাচন। ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর সেই নির্বাচন ছিল আবেগ ও উত্তেজনায় ঠাসা। কিন্তু যাদবপুর ছিল বামপন্থীদের এমন এক দুর্গ যা ভেদ করা অসম্ভব বলে মনে করা হতো। সোমনাথ চট্টোপাধ্যায় তখন এক বিশাল ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে লড়াই করা মানেই ছিল নিশ্চিত হার। সেই কঠিন সময় দিল্লির হাইকমিশন বেছে নিল এক তরুণীকে, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কাছে না ছিল বড় গাড়ি, না ছিল প্রচুর অর্থ। তার সম্বল ছিল কেবল একজোড়া চটি ও গলার জোর। কাকভোর থেকে মাঝরাত যাদবপুরের অলিগলি চষে ফেলেছিলেন তিনি। পাড়ার রকে বসে চা খাওয়া থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘরে গিয়ে কথা বলা, জনসংযোগের এক নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন এই তরুণ। তিনি বুঝিয়েছিলেন রাজনীতি মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে ভাষণ নয়, রাজনীতি মানে মানুষের হাতের ছোঁয়া। ভোটের দিন ঘনিয়ে এলো। গণনা শুরু হতেই দেখা গেল এক অবিশ্বাস্য ট্রেন্ড। রাউন্ডের পর রাউন্ড পিছিয়ে পড়লেন অভিজ্ঞ সোমনাথ চট্টোপাধ্যায়। অবশেষে যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো, দেখা গেল প্রায় 20,000 ভোটে জিতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের মিডিয়ার হেডলাইন হলো জায়ান্ট কিলার ইন মেকিং। এক লহমায় বাংলার রাজনীতিতে উদয় হলো এক নতুন নক্ষত্র। 90-এর দশকের শুরুতে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী হন। এই সময় থেকেই তিনি তৎকালীন ক্ষমতাশীল বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী আন্দোলন শুরু করেন। 1990 সালে 16ই আগস্ট হাজরা মোড়ের একটি মিছিলে সিপিআইএম কর্মীদের হাতে তিনি গুরুতর আহত হন। তার মাথায় লাঠির আঘাত লাগে এবং তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনাটি
তার লড়াকু ভাবমূর্তিকে মানুষের মনে আরো স্থায়ী করে তোলে। 21শে জুলাই 1993, তিলোত্তমা কলকাতার আকাশ ছিল সেদিন মেঘলা, কিন্তু কেউ কি জানতো সেই মেঘলা দুপুরে কলকাতার রাজপথ ভিজে যাবে 13 জন তাজা প্রাণের রক্তে। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল একটাই, নো ভোটার কার্ড, নো ভোট। কার চুরি রুখতে সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন তিনি। হাজার হাজার যুবক যুবতী সেদিন নেত্রীর ডাকে সাড়া দিয়ে কলকাতার রাস্তায় নেমেছিল। রাইটার্স বিল্ডিং এ চারপাশ তখন দুর্ভেদ্য পুলিশি পাহারায়। দুপুর গড়িয়ে যখন 1টা বাজে, মেয়র রোড তখন জনসমুদ্র। হঠাৎই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস, আর তারপর অকল্পনীয় পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে একে একে 13 জন আন্দোলনকারী। মেয়র রোড থেকে ধর্মতলা, চৌরাস্তার মোড় তখন লাল হয়ে গেছিল সাধারণ মানুষের রক্তে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেদিন গুরুতর আহত হয়েছিলেন। এই 13 জন শহীদের আত্মদানই ছিল বাম শাসনের পতনে এক বড় মাইল ফলক। আজও প্রতি বছর 21শে জুলাই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তৃণমূল কংগ্রেস পালন করে শহীদ দিবস। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় আবেগের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছিলেন যে বাংলায় বাম ঠেকাতে হলে কংগ্রেসের বর্তমান নরমপন্থী নীতি দিয়ে হবে না, দরকার সরাসরি লড়াই। 1990-এর হাজরা মোড়ের আক্রমণ বা 1993-এর 21শে জুলাইয়ের ঘটনা তাকে বুঝিয়ে দিয়েছিল লড়াইটা তার একার। দলের ভেতর থেকেও যখন বাধা আসতে শুরু করলো, তখন তিনি বেছে নিলেন সব থেকে কঠিন পথটি। তিনি ঠিক করলেন এবার লড়াই হবে নিজের পতাকা তলে। So there is no scope, even if there is any proposal from the High Command. High Command means I only consider Sonia Gandhi, not anybody else. It is a Gandhi family, there is a family, I respect that family, and everybody of this country respects this family because it is a family of blood. So if Sonia comes, whatever she will tell, I will listen. If Sonia don't come, then I don't believe. কংগ্রেস ভেঙে বেরোনো কোনো দল বাংলায় টেকে না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করতে তৈরি হচ্ছিলেন মমতা। জন্মের কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রথমবার ভোটে নেবেই চমক দেখালো। তৎকালীন অটল বিহারী বাজপেয়ীর সরকারের সাথে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন বাংলার আসল বিরোধী শক্তি এখন তৃণমূলই। এর কয়েক বছরের মধ্যেই তিনি হলেন দেশের রেলমন্ত্রী। যে নেত্রীকে একদিন দল থেকে বার করে দেওয়া হয়েছিল, তিনিই হয়ে উঠলেন দিল্লির মসনদ গড়ার অন্যতম কারিগর। পরিবর্তন কিন্তু হঠাৎ করে আসেনি। এই শুরুটা হয়েছিল 2006 সালের সিঙ্গুর এবং 2008 সালের নন্দীগ্রামে। কৃষিজমি রক্ষা আর মা মাটি মানুষের অধিকারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নাছোড়বান্দা জেদ বাংলার মানুষের এক নতুন বিকল্পের স্বপ্ন দেখিয়েছিল। যে মানুষগুলো 34 বছর ধরে একই শাসন ব্যবস্থা দেখতে অভ্যস্ত ছিল, তারা প্রথমবার অনুভব করলো পরিবর্তন সম্ভব। 2011 নির্বাচনের স্লোগান ছিল ইতিহাসের অন্যতম সেরা লড়াই। একদিকে ছিল মমতার পরিবর্তন চাইয়ের ডাক, অন্যদিকে বামপন্থীদের অস্তিত্ব রক্ষার লড়াই। বামফ্রন্ট তখন আত্মবিশ্বাসী ছিল, তাদের বিশাল ক্যাডার বাহিনী এবং গ্রামীণ ভোট ব্যাংক নিয়ে। কিন্তু পর্দার আড়ালে এক নিঃশব্দ বিপ্লব ঘটে গেছিল, যা বাম নেতৃত্ব বুঝতে অনেক দেরি করে ফেলেছিল। 13ই মে 2011, ঘড়িতে তখন সকাল 10টা। পুরো ভারতের নজর আটকে ছিল টিভির নিউজ চ্যানেলের দিকে। গণনা শুরু হতেই দেখা গেল তৃণমূল কংগ্রেস জোটের জয় জয়কার। একে একে পতন হতে শুরু করলো বামেদের বড় বড় দুর্গের। খোদ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন যাদবপুর কেন্দ্রে পরাজিত হলেন, তখনই পরিষ্কার হয়ে গেল বাংলার 34 বছরের এক যুগের অবসান হয়েছে। 225টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তৃণমূল জোট।
বাংলার আকাশ তখন নীল সাদা আবিরে রঙিন। 20শে মে 2011 গাড়ি ছেড়ে সাধারণ মানুষের ভিড় ঠেলে পায়ে হেঁটে মহাকারণে প্রবেশ করছিলেন তিনি। সেই মুহূর্তে কেবল একটি দলের জয় ছিল না, ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভ আর নতুন এক আশার বহিঃপ্রকাশ। রাজভবনের খোলা লনে শপথ নিলেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে যে আমার নিকট বিবেচনার জন্য যে বিষয় আনিত হইবে অথবা বক্তব্য রাখবে ক্ষেত্রে যে বিষয়ে আমি অবগত হইব, তাহা ক্ষেত্রে আমার বক্তব্য হইবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক উত্থান আর 34 বছরের বাম শাসনের পতন বাংলার রাজনৈতিক ইতিহাসে এর চেয়ে বড় মোড় আর সম্ভব হয়নি। ইতিহাসের ধুলোমাখা এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের আসল ক্ষমতা সবসময় মানুষের হাতেই থাকে। এই ধরনের আরো ডকুমেন্টারি এবং ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিছি যে আমার নিকট বিবেচনার জন্য যে বিষয় আনিত হইবে অথবা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে বিষয়ে আমি অবগত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার বক্তব্য হইবে।